উঠে বললেন যে আমাদের তো যখন বিপদ হয় আমাদের রাষ্ট্রের কাছে যাওয়ার কথা। রাষ্ট্রটা কোথায়, কোন রাষ্ট্র, তার চেহারা কেমন, তার চরিত্র কেমন? মফস্বলের নারী কিন্তু এই প্রশ্ন তুলছেন যে সেই রাষ্ট্রের চেহারা কেমন, তার চরিত্র কেমন, সে কোথায়? আমার জন্য তো রাষ্ট্র নাই। একেবারে এইভাবেই উনি কথাটা বলেছেন। আরেকটা সভায় আরেকজন একজন তরুণ উঠে দাঁড়িয়ে বলল যে আপা, ছোটবেলা থেকে পড়ে আসছি মিথ্যা বলা পাপ, এখন শিখতেছি জীবন দিয়ে সত্য বলা বিপদ। তো আমরা কিন্তু সেই অবস্থার মধ্যেই আছি। রাষ্ট্র খুঁজে পেতে বার করতে হচ্ছে। এখন সত্য বলতে যদি যাই সেই বিপদ কেমন করে সামাল দেব সেই চিন্তাও আছে। তার মধ্যে আমরা আজকে আলোচনা করছি যে বিশেষ করে এটা আমি খুবই সম্মানের সঙ্গেই বলছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ এই দেশে কিভাবে রক্ষিত হবে। রানা দাদির একটা কথা থেকেই বলি, একটা সময় তারা অধিকার রক্ষার কথা বলতেন, একটা সময় কিন্তু তাদের বলতে হচ্ছে যে এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। অধিকারও আর তারা চাইছিলেন না, কোন রকম আমার অস্তিত্বটা থাকুক। সেই অবস্থায় মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া রাষ্ট্র, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 15 বছর ক্ষমতায় তিনি ছিলেন, তারপরে একটা বিশেষ সম্প্রদায়ের এই কথাগুলি বলতে হচ্ছে। তারা কিন্তু শখ করে বলছেন না, কারণ তারাও জানেন সত্য বলা বিপদ। সত্য বলা যে বিপদ সেটা তারাও জানেন, কিন্তু তারপরেও তারা বলতে বাধ্য হচ্ছেন যেটা আমাদের অধিকার রক্ষার আমরা লড়াই করছি না, আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই করছি। এবং সঞ্জীব এখানে বসে আছে, সঞ্জীবদের লড়াই তো আরো কঠিন, কারণ আমরা বলেই দিয়েছি যে আদিবাসী বলে কেউ নাই, এবং সেটাও আওয়ামী লীগ সরকার বলেছে, বিএনপি সরকার বলে নাই। সুভাষ আমার খুবই স্নেহের পাত্র, সুভাষের কথা আরো অনেকেও একটু বলার চেষ্টা করেছেন 75 পরবর্তী। একেবারে এটার সঙ্গে তো কোনো রকম দ্বিমত করার কোনো সুযোগ নাই যে 75 থেকে 20টা বছর এই দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সম্পর্কের সূত্র, সমস্ত কিছু, রাজনীতি তো সাম্প্রদায়িক রাজনীতি ছিল, সেটা হয়েইছে। কিন্তু কথা হলো যে তারপরে আমরা তাহলে আওয়ামী লীগকে ভোট দিলাম কেন? প্রত্যাশাটা তো ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে সবকিছুর একটা পরিবর্তন হবে। সেটার জন্য যেই বিষাক্ত বীজটা সাম্প্রদায়িক শক্তি বপন করেছিল সেটা চারা গাছ হয়ে বড় হতে হতে যখন আরেকটু বড় হয়েছে, আওয়ামী লীগ সেটাকে কেটে ফেলার কোনো চেষ্টা করে নাই, দুঃখের সঙ্গে বলতে হয়, বরং সেখানে আরো জলসিঞ্চন করেছে। সেটাতে কোনোই সন্দেহ নেই। এটা যদি আজকে কেউ অস্বীকার করেন সেটা সত্য বলা হবে না, অসত্য বলা হবে। আমাদের সামাজিক সংস্কৃতি তৈরিতে কোনো রকম কোনো ভূমিকা আওয়ামী লীগ রাখার চেষ্টা করে নাই। আজকে 75-এর কথা তো বলা হয়, আমি বলি কি ঠিকই, সালাউদ্দিন কাদের চৌধুরীর উদাহরণ আসলো, সে তো তার চরিত্র অনুযায়ী কাজ করেছে, সে তো তার স্বভাব অনুযায়ী কাজ করেছে। তো আমরা ওবায়দুল কাদেরকে তার স্বভাব অনুযায়ী কাজ করতে দেখি না কেন? সে অন্য স্বভাব নিয়ে কাজ করে কেন? আমার প্রশ্ন সেখানটায়। হ্যাঁ, 75 পরবর্তী শক্তি তারা যা চেয়েছে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, গুরুত্ব দিয়ে তারা যা করতে চেয়েছে করেছে এবং সফলভাবে করেছে, সমাজকে পুরা পাল্টে দিয়েছে। আর আমাদের রাজনৈতিক নেতারা শুধু বড় বড় কথাই বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের জয়গান গেয়েছেন, কোনটা জাতীয় স্লোগান হবে সেটা নিয়ে ব্যস্ত থেকেছেন, কার ছবি উঠবে সেটা নিয়ে ব্যস্ত থেকেছেন, কিন্তু সমাজ বদলাবার কোনো কাজ করেন নাই বলেই আজকে আমাদের এই জায়গায় দাঁড়াতে হয়েছে। এটাতে কোনো সন্দেহ নাই। এটা যদি তারা স্বীকার না করেন এটা অসততা হবে, এবং এই অসততা থেকে তারা জবাবদিহিহীনতার একটা কালচারে নিয়ে গেছেন নিজেদেরকে, এবং তার ফলে আমাদের বিশ্বাসহীনতা তৈরি হয়েছে। আজকে আশার কথা অনেক হয়েছে, আমি আশা নিরাশার দোলাচলের মধ্যে আছি। আশাও করতে চাই ঠিকই, খুশি যেটা বলেছেন মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে পেরেছে, এখন পারবো না কেন, সেটাও আছে। আবার মুক্তিযুদ্ধ করতে একেবারে সত্যিকার অর্থে যারা নেতৃত্ব দিলেন তারাই যদি এরকম করেন, তো সেখানে আশা আমি কোথায় রাখতে পারি? সেই আশাও তো আমাদের থাকে না। কাজে আমি খুব আশা নিয়ে আসার দোলাচলের মধ্যে আছি, এবং আমি যেহেতু গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মানবাধিকার নিয়ে কাজ করি, তাদের কাছ থেকে যে কান্না, যে হতাশা, যে ক্ষোভ, যে দুঃখের পরিচয় আমি পাই, আমার কাছে কষ্ট হয় যে সেটা চলছে এখন, যখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এতদিন ধরে ক্ষমতায় আছেন। তারা তাদের কোনো দায় দায়িত্ব, আসলে দায়বোধের কথা এসেছে, কোনো দায়বোধ তাদের মধ্যে নাই।
তারা সমাজ বদলাবার জন্য কোনো কিছুই করেন নাই। শিক্ষা ব্যবস্থা বরং আরো পশ্চাৎপদ করেছেন, সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা সেটাকে নষ্ট করেছেন, বাউলরা মার খায়, যারা ভিন্ন কথা বলে তারা মার খায়। আমাদের যে আমলাতন্ত্র সেটার কি অবস্থা হয়েছে, পুলিশ প্রশাসন। কিছুদিন আগে পঞ্চগড়ে আহমদিয়াদের উপরে যে অত্যাচার হয়েছে, একটা আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেখানে এসেছিলেন। তারা আমার সঙ্গে যখন কথা বলছিলেন, তারা বলছেন তারা পুলিশের এসপির সঙ্গে যখন কথা বলছেন, এসপির ভাষ্য, এটা আমার কথাও না, ওনারা বলছেন যে ওনারা অবাক হয়ে গেছেন যে এসপি বলছে যে আমরা যদি ওদেরকে থামাতে যেতাম, যারা আহমদিয়াদের উপরে আক্রমণ করেছে, তারা আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিত, আমাদের পরিবারের উপর আক্রমণ করত। তার মানে ওই দুর্বৃত্তরা আমার পুলিশ প্রশাসনের থেকেও অনেক বেশি শক্তিশালী, এবং সেই পুলিশ প্রশাসন কিন্তু আমার সরকারের প্রতিনিধি, তার মানে আমার সরকার থেকেও তারা শক্তিশালী। এবং একজন পুলিশ অফিসারের মুখ দিয়ে এই কথা বেরোতে তার একবারও মনে হয় না এই যে ওই চেয়ারটায় বসে এই কথাটা সে বলতে পারে না, যে আমি যদি থামাতে যেতাম তাহলে আমার বাড়িঘর জ্বালিয়ে দিত, আমার পরিবারের উপরে আক্রমণ হতো। এখন বলছেন আমাদের তো তার কাছে পৌঁছাতে হবে, সরকারের কাছে আমাদের কথাবার্তা পৌঁছাতে হবে। সরকার বলতে তো এখন সরকার, ওই যে রাষ্ট্র কোথায়, সরকার কোথায়, সেটাও তো খুঁজে পাই না। মেজবা কামাল খুব দুঃখ করে বলেছেন যে এমপিরা কথা বলেন না কেন। এমপিরা কি করে কথা বলবেন? ওরা কি এমপি হয়েছেন? এই সত্য কথাটা আমরা বলি না কেন? তারা তো এমপি হন নাই, তাদেরকে এমপি বানানো হয়েছে, এবং যিনি বানিয়েছেন তাকে খুশি করলেই হবে। আমার তো মানুষের দিকে তাকাবার দরকার নেই, আমার তো কনস্টিটিউয়েন্সিকে চেনার দরকার নেই, কে আমাকে ভোট দিয়েছে না দিয়েছে আমার জানার দরকার নেই, এবং যারা ভোট দিয়েছে তারাও জানেন না যে ওনাকে আমি ভোট দিয়েছি, কিন্তু তিনি এমপি। তিনি কথা বলবেন কেন? আরেকটা কথা বলি, সময় নাই কিন্তু এইগুলি না বললেও হয় না। আমি একটা মিটিংয়ে ছিলাম, সেখানে একজন বেশ দায়িত্ববান দায়িত্বপ্রাপ্ত মানুষ, মানে যথেষ্ট উঁচু পর্যায়ের অফিসার, তিনি বলছেন এই যে আমাদের বিধবা ভাতা ইত্যাদি ইত্যাদি ভাতা দেয়া হয়, এটা প্রধানমন্ত্রীর আমি ঝুঁকি নিয়েই বলছি, আমি জানি না এখানে কোনো মানুষ থাকলে তার কানে এটা তুলতেও পারেন, বিপদও হতে পারে, এটা তার সানুগ্রহ। আমি তখন বললাম যে আপনারা উপহার পর্যন্ত ছিলেন, ঠিক আছে, সহ্য করা গেছে। আমার করের পয়সায় যে কাজটা প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হয়ে করছেন, সেটা যদি সানুগ্রহ বলে বলেন আমাদেরকে, সেটা আমাদেরকে অপমান করা। কিন্তু ওই যে আমলার মাথার মধ্যে কিন্তু এটা, যেটা প্রধানমন্ত্রীর সানুগ্রহ কোনো ব্যাপার। তো এই তো একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা আছি, এবং এটা তো একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে। এটাকে প্রশ্রয় দেওয়া হয়, এটাকে বারবার করে বাড়ানো হয়, এবং আরো প্রশ্রয় দেওয়া হয়েছে। আজকে বলে জামাতকে নিষিদ্ধ করা, জামাতকে নিষিদ্ধ করা না করা দিয়ে কি যায় আসে? আওয়ামী লীগই তো জামাতের এজেন্ডা সমস্ত ফুলফিল করে দিচ্ছে, আওয়ামী লীগই তো জামাতের সব কাজ করে দিচ্ছে। জামাতকে নিষিদ্ধ করলে জামাত খুব খুশি, তাদের উপর কোনো অত্যাচার হবে না, তাদেরকে জেলেও পোড়া হবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলাও হবে না, তারা পিছনে থাকবে। আওয়ামী লীগ সমস্ত এজেন্ডা, না তো ওই যে কি বলে পার্লামেন্টে যিনি মুক্তিযোদ্ধা হিসাবে খুবই আমাদের সম্মানিত মেজর জেনারেল রফিকুল ইসলাম, তিনি কি করে বলেন যে নারী ইয়েতে মুক্তিযোদ্ধার কফিনে পতাকা দিতে পারবে না, এবং বলে তো তিনি বেশ পার পেয়ে যান। সেটা বলে কাদের সিদ্দিকী অনেক পরে বলেছে, মাইন্ড ইট, আমি কিন্তু না জেনে কথা বলি না। রফিকুল ইসলাম পার্লামেন্টে এটা তুলেছিল, আগে বলেছে, এবং অনেক পরে কাদের সিদ্দিকী এসে দিল। কাদের সিদ্দিকী কি বলেছে না বলেছে আমার সেটা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু এখন যে পার্লামেন্টে আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই জায়গায় পার্লামেন্টে বসে একজন বলে দিল যে নারী ইউএনও কফিনে পতাকা দিতে পারবে না। তো আমরা কোথায়, মানে কোথায় রাষ্ট্র, কোথায় আওয়ামী লীগ, কোনটা আওয়ামী লীগ, কে আওয়ামী লীগ, কেমন করে চিনবো আমরা, এবং কার কাছে আমরা এই দাবিগুলি জানাবো? তো সেখানে আমার প্রচুর নিরাশা, প্রচুর ক্ষোভ, প্রচুর কষ্ট, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে এই দেশটা মুক্তিযুদ্ধ করে আমরাই স্বাধীন করেছি, সাধারণ মানুষই করেছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যে যেখানে ছিল। বঙ্গবন্ধু সেই কথা যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা হয়েছিল, যে যেখানে থেকেছে সেখান থেকে মুক্তিযুদ্ধ করেছে। আমরা কোনো সেন্ট্রাল কমান্ডের আন্ডারে যুদ্ধ করি নাই, যে যেখান থেকে পেরেছি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। হ্যাঁ, তারপর একটা শৃঙ্খলার মধ্যে আমাদের কাজ করতে হয়েছে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা ঠিক যে স্বতঃস্ফূর্ত হয়ে জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এবং একটা জনগণের দেশ, সব মানুষের দেশ করার জন্যই আমরা সেই মুক্তিযুদ্ধটা করেছিলাম। একটা মুক্তির কথা এসেছে। আমার দাবি হচ্ছে যে অবশ্যই যারা আজকে পিছিয়ে পড়ে আছে, যারা আজকে বঞ্চিত অবস্থায় আছে, তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে, যে কমিশন করার কথা, এবং সবচেয়ে বড় কথা যে প্রতিশ্রুতিগুলি ওরা দেয়, ওরা ম্যানিফেস্টোতে বলে,
তারপর যে সেটা পালন করে না, সেটা নিয়ে কোনো লজ্জারও ব্যাপার আছে, কোনো রকম জবাবদিহিতার ব্যাপার আছে? তো একটা সরকার, যে সরকারের জবাবদিহিতার কোনো বোধ নাই, সেই সরকারকে আমরা কাজ করার কিসের চাপ সৃষ্টি করাবো? সেখানে ওই যেই কথা যে যত বেশি সহিংস হতে পারবো তারা তত বেশি কথা শুনবে। আমরা যদি একটা জায়গা একেবারে দখল করে আটকে রাখতে পারি যে এখানে কেউ চলাচল করতে পারবে না, আমাদের কথা শুনবে। আর আমরা যদি ভালোভাবে বলি, আমরা যদি কোনো একটা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করি, সেটার কথা তারা শুনবে না। এবং আমরা যে সমস্ত কথাগুলি বলছি সেটা কতখানি উচ্চ পর্যায়ের কানে যাবে এবং তিনি সেটার জন্য কোনো রকম চিন্তা করবেন, কারণ তিনি তো খুব আনন্দেই বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, সাম্প্রদায়িক সম্প্রীতির নাকি আমরা উদাহরণ সৃষ্টি করেছি, আমরা নাকি এত বেশি এগিয়ে যাচ্ছি যে মানুষজন হিংসা করে করে অন্য কথা বলছে। তো এইসব কথা যখন ওই জায়গা থেকে আসে, কার কাছ থেকে তথ্য পেয়ে তিনি এই কথাগুলি বলেন? এবং এই তথ্য যারা তাকে দেন তিনি কিন্তু তাদের উপরেই নির্ভর করেন, আমাদের কথা শোনেন না। সেই কথাটাও আমাদের মনে রাখতে হবে। সেইখানে আমরা পরিবর্তন আনবো কি করে? সেই জায়গায় আমাদের অনেক বেশি কাজ করার আছে। হ্যাঁ, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে, হ্যাঁ সম্মিলিতভাবে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে যে দাঁড়াবো, ওই যে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করতে দাঁড়িয়েছিল, নাবালক বাচ্চাদের বিরুদ্ধে মামলা হয়ে গেল। কোটা বিরোধী আন্দোলন করতে দাঁড়িয়েছে, তাদেরকে পিটিয়ে পাটিয়ে পুলিশ শেষ করে দিল। কয়েকজন একদল ছেলে মেয়ে আমার কাছে এসেছিল যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পায়নি, তাদেরও কোনো দোষ না, কোভিড ছিল বলে তার সরকার বিসিএস পরীক্ষা নেয়নি, তো তাদের বয়স পার হয়ে গেছে, কিন্তু তাদের দাবি ছিল যে তাদেরকে একটা সুযোগ দেয়া হোক, যেহেতু বয়স পার হয়ে গেছে, কিন্তু তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। তারা নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এস্টাবলিশমেন্টের প্রতিমন্ত্রীর সঙ্গে তারা অ্যাপয়েন্টমেন্ট করে তার বাড়িতে গেছে, তার ড্রয়িং রুমে বসা, এটা নিয়ে আমি লিখেওছি, তার ড্রয়িং রুমে বসাই বাচ্চা ছেলে মেয়েরা। আমাদের কাছে তো বাচ্চাই, কারণ আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে পার হয়েছি, 50 বছর হয়ে গেছে। ড্রয়িং রুমে বসা, সেইখানে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। তারা তো গেট ক্র্যাশও করেনি, জোর করেও ঢুকে ওই বাড়িতে বসেনি, কোনো আন্দোলনও করছিল না, স্লোগানও দিচ্ছিল না। প্রতিমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তার বাড়িতে দেখা করতে গেছে, সেখান থেকে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে সারাদিন আটকে রেখে দিয়েছে। তো এখন 75, সবই 75 করে দিয়েছে আমাদেরকে। এগুলি করে যদি দিয়েও থাকে, পরিবর্তন করার জন্য আমরা কি করলাম? পরিবর্তনের জন্য আমরা করলামটা কি? সেই জায়গায় আওয়ামী লীগের কি কোনো দায় ছিল না? যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত কিছু রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছে, যে আওয়ামী লীগ আমাদের কাছে বারবার ম্যানিফেস্টোতে বলেছে যে সমস্ত মানুষের অধিকার রক্ষা করা হবে, সাধারণ মানুষের অধিকার, সংখ্যালঘুর অধিকার, নারীর অধিকার, এবং 2008 সালের, আমি যদি ভুল করে না থাকি, তাদের ম্যানিফেস্টোতে অন্তত 21 বার আদিবাসী কথাটা আছে। তারপরেই তারা বলেছে যে আদিবাসী নাই। অনেক পরে তারা বুঝেছে যে আদিবাসী বলে কিছু নাই বাংলাদেশে, তখন বুঝতে পারেন নাই, পরবর্তী সময় বুঝেছে। এখন তারা বলছেন ম্যানিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ হবে। এখন আমাদের খুব কঠিনভাবেই প্রশ্ন করতে হবে যে এই স্মার্ট বাংলাদেশের মানেটা কি? এই স্মার্ট বাংলাদেশের মানে কি জিডিপি, রিজার্ভ, সেতু, সড়ক, ইমারত, না সত্যিকার অর্থে বাংলাদেশের সকল নাগরিকের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এটার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ, যেই সংবিধান হাতে নিয়ে তারা সরকার গঠন করেন, তাদের প্রত্যেকের মর্যাদাপূর্ণ মানবিক জীবন, নিরাপদ জীবন নিশ্চিত করা। আমি শঙ্কা নিয়ে এই দেশে বাস করতে চাই না, আমি মাথা নিচু করে এই দেশে বাস করতে চাই না, আমি সবসময় অধিকার বঞ্চনার মধ্যে এই দেশে বাস করতে চাই না। কারণ এই দেশ আমার, এই মাটি আমার। ঠিক যেইভাবে পণ্য যে কোনো মানুষ, সংখ্যাগুরু সম্প্রদায়ের যে কোনো মানুষ এই দেশে যেই অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছে, আমি সংখ্যালঘু হই, নারী হই, আমার যে কোনো পরিচয় হোক, আমি ঠিক সেই একই অধিকার নিয়ে এই মাটিতে জন্মগ্রহণ করেছি এবং সেটা রক্ষা করার দায়িত্ব সরকারের। এখন এই কথাগুলি আমরা তাদের কাছে কিভাবে বলবো, কিভাবে পৌঁছাবো, কি করা যায়, সেই প্রক্রিয়াগুলি বোধহয় আমাদেরকে নিশ্চিত করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা তথ্য শুধু উল্লেখ করি, আমার জন্য করবেন। বাসাইলে, টাঙ্গাইলে যে মেয়েটা ইওনো ছিল, আমি মনে হয় বোঝাতে পেরেছি, তাকে গার্ড অব অনার না দেওয়ার জন্য যে এরকম হুমকি এসেছিল, ওই মেয়েটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, এবং ওই মেয়ে, সে কিন্তু গার্ড অব অনার দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়েছে। অর্থাৎ
এই পরিবর্তনের জায়গাটা কিন্তু হয়েছে, এটাও আমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ। না, পরিবর্তন তো অবশ্যই হয়েছে। এটা তার কর্তব্য, সরকারের কর্তব্য করেছে।